সবাইকে শুভেচ্ছা জানিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সৌজন্যে আজকের বিশ্ব সংবাদ শুরু করছি। প্রথমেই সংবাদ শিরোনাম। ভারতে বিমান মহড়ায় অংশ নিচ্ছে না বাংলাদেশ। ইসরায়েলের হাইফা বন্দরে ড্রোন হামলা ইরাকের সশস্ত্র গোষ্ঠীর। ইউক্রেনে একদিনে 5 মন্ত্রীর পদত্যাগ। আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা উপেক্ষা করে প্রথমবার মঙ্গোলিয়া সফরে পুতিন। পরাজয় মেনে নিয়ে নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে ইসরায়েল জুড়ে এখনো বিক্ষোভ চলছে। এবার বিস্তারিত সংবাদ। ভারতের বিমান মহড়ায় অংশ নিচ্ছে না বাংলাদেশ। ভারতের রাজস্থানের যোধপুরে শুরু হয়েছে বিভিন্ন দেশের বিমান মহড়ার বাৎসরিক কার্যক্রম তরঙ্গ শক্তি। গত 29 আগস্ট শুরু হওয়া এই মহড়া চলবে আগামী 14 সেপ্টেম্বর পর্যন্ত। তবে সিদ্ধান্ত বাতিল করে সেই মহড়ায় অংশ নিচ্ছে না বাংলাদেশ। মঙ্গলবার 3 সেপ্টেম্বর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য প্রিন্ট। মূলত বাংলাদেশ বিমান বাহিনীর C-130 পণ্যবাহী বিমানের ওই মহড়ায় অংশ নেওয়ার কথা ছিল। তবে মহড়ায় অংশ না নিলেও পর্যবেক্ষক হিসেবে কয়েকজন উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাকে ভারতে পাঠাবে বাংলাদেশ সরকার। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে রাজনৈতিক পট পরিবর্তনের পর ভারত কর্তৃক আয়োজিত বহুপাক্ষিক আন্তর্জাতিক বিমান মহড়া তরঙ্গ শক্তি দ্বিতীয় পর্বের জন্য নিজেদের C-130 পরিবহন বিমান পাঠানোর সিদ্ধান্ত থেকে পিছু হটেছে ঢাকা। তবে মহড়ায় বাংলাদেশ অংশ না নিলেও পর্যবেক্ষক হিসেবে 3 জন সিনিয়র সামরিক কর্মকর্তাকে পাঠাবে বলে ভারতীয় প্রতিরক্ষা সংস্থা বেশ কয়েকটি সূত্র জানিয়েছে। এদিকে ইসরায়েলের হাইফা বন্দরে ড্রোন হামলা ইরাকের সশস্ত্র গোষ্ঠীর। এবার ইসরায়েলের সবচেয়ে গুরুত্বপূর্ণ হাইফা বন্দরে ড্রোন হামলা চালিয়েছে ইরাকের সশস্ত্র গোষ্ঠী। বুধবার 4 সেপ্টেম্বর স্থানীয় সময় সকালে বন্দরটি লক্ষ্য করে ড্রোন হামলা চালায় দেশটির সশস্ত্র গোষ্ঠী ইসলামিক রেজিস্ট্যান্স। খবর টাইমস অফ ইসরায়েলের। ক্ষয়ক্ষতির কোনো তথ্য এখনো পাওয়া যায়নি। আইডিএফের দাবি, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে ইসরায়েলের দিকে অগ্রসর হওয়া ড্রোনটিকে। ইসরায়েলি সেনাবাহিনী জানায়, ড্রোনটি ইসরায়েলের আকাশ সীমায় প্রবেশ করেনি। তবে ইসলামিক রেজিস্ট্যান্স হাইপার ড্রোন হামলার দায় স্বীকার করেছে। গাজায় আগ্রাসনের প্রতিবাদে এর আগেও ইসরায়েলে অনেকবার হামলা চালায় ইরানের সমর্থনপুষ্ট এই গোষ্ঠীটি। এদিকে ইউক্রেনে একদিনে 5 মন্ত্রীর পদত্যাগ। সম্প্রতি ইউক্রেনীয় বাহিনীর রাশিয়ার অভ্যন্তরে হামলা বাড়িয়েছে। এমন অবস্থার মধ্যে পদত্যাগ করেছেন অস্ত্র উৎপাদনের দায়িত্বে থাকা ইউক্রেনের এক মন্ত্রী। একই সঙ্গে দেশটির অন্য আরও 4 মন্ত্রী পদত্যাগ করেছেন। আজ বুধবার 4 সেপ্টেম্বর এমন তথ্য জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম বিবিসি। বিবিসি জানায়, মঙ্গলবার 3 সেপ্টেম্বর ইউক্রেনে অস্ত্র উৎপাদনের দায়িত্বে থাকা কৌশলগত শিল্প বিষয়ক মন্ত্রী পদত্যাগ করেছেন। প্রতিরক্ষা খাতের অন্য কোনো ভূমিকায় তাকে হয়তো দেখা যাবে বলে ধারণা করা হচ্ছে। যারা পদত্যাগ করেছেন তারা হলেন কৌশলগত শিল্পমন্ত্রী বা অস্ত্র প্রধান ওলেকসান্দার কামিসিন, বিচারমন্ত্রী ডেনিস মালিউস্কা, পরিবেশ সুরক্ষা মন্ত্রী রুসলান স্ট্রিলেটস, উপপ্রধানমন্ত্রী ওলহা স্টিফানিসাইনা, ইরিনা ভেরেস্ক্রুক। এছাড়া পদত্যাগ করেছেন ইউক্রেনের রাষ্ট্রীয় সম্পদ তহবিলের প্রধান ভিটালি কোভাল। এর আগে চলতি বছরের শুরুর দিকে ইউক্রেনের মন্ত্রিপরিষদের কয়েক সদস্যকে বরখাস্ত করা হয়েছিল। এরপর নতুন করে এই 5 জন মন্ত্রীর পদত্যাগের মধ্য দিয়ে দেশটির মন্ত্রিপরিষদের 1/3 পদ খালি হয়ে গেল। এদিকে আইসিসির গ্রেপ্তারি পরোয়ানা উপেক্ষা করে মঙ্গোলিয়া সফরে প্রেসিডেন্ট পুতিন। আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি কর্তৃক জারি করা গ্রেপ্তারি পরোয়ানা উপেক্ষা করে এই প্রথমবারের মতো কোনো আইসিসিভুক্ত দেশ সফর শুরু করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মঙ্গলবার 3 সেপ্টেম্বর এক প্রতিবেদনের সংবাদ সংস্থা এপি
এই তথ্য জানায়। প্রতিবেদনে বলা হয়, স্থানীয় সময় মঙ্গলবার পুতিন মঙ্গোলিয়ার রাজধানী উলানবাটরে পৌঁছান। এ সময় তাকে গার্ড অফ অনার দিয়ে স্বাগত জানানো হয়। 2023 সালে আন্তর্জাতিক অপরাধ আদালত তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে। তারপর আন্তর্জাতিক আদালতের সদস্যভুক্ত কোনো দেশে পুতিনের এই প্রথম সফর। আইসিসির সদস্য মঙ্গোলিয়া যদি পুতিনকে গ্রেপ্তারের আদেশ পালন না করে, তবে আদালতের পক্ষ থেকে দেশটির বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের সীমিত ক্ষমতা রয়েছে। এদিকে পুতিনের এই সফরের দিকে আন্তর্জাতিক মহল গভীরভাবে নজরে রাখছে, কারণ এটি শুধু রাশিয়া মঙ্গোলিয়া সম্পর্কের জন্য গুরুত্বপূর্ণ নয়, বরং আন্তর্জাতিক রাজনীতিতে রাশিয়ার অবস্থানকেও প্রভাবিত করতে পারে। এদিকে পরাজয় মেনে নিয়ে নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে ইসরায়েল জুড়ে বিক্ষোভ চলছে। গাজা যুদ্ধে পরাজয়ের দায় মেনে নিয়ে ইহুদিবাদী প্রধানমন্ত্রী নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে ইসরায়েল জুড়ে ব্যাপক বিক্ষোভ অব্যাহত রয়েছে। মঙ্গলবার রাতেও রাজধানী তেল আবিবের পাশাপাশি রেহোভোত ও হড হাসারন শহরে লাখ লাখ মানুষ রাজপথে নেমে আসে। তারা গাজায় আটক ইসরায়েলি পণবন্দীদের মুক্ত করার ক্ষেত্রে নেতানিয়াহুর ব্যর্থতার প্রচণ্ড সমালোচনা করেন। বিক্ষোভকারীরা বলেন, নেতানিয়াহু নিজের ব্যক্তিগত ও রাজনৈতিক স্বার্থ সিদ্ধির লক্ষ্যে পদ্ধতিগতভাবে গাজায় যুদ্ধবিরতি প্রতিষ্ঠার পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করে আছেন। কোনো কোনো এলাকায় বিক্ষোভকারীরা রাস্তায় টায়ার জ্বালিয়ে সড়ক বন্ধ করে দিয়েছে। এ সময় পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ব্যাপক সংঘর্ষ হয়। ইসরায়েলি বিক্ষোভকারীরা বলেন, গাজায় আটক সকল পণবন্দীকে জীবিত মুক্ত করে না আনা পর্যন্ত তারা ঘরে ফিরে যাবে না। সম্প্রতি গাজা উপত্যকার দক্ষিণাঞ্চলীয় শহর রাফার একটি ভূগর্ভস্থ টানেল থেকে 6 ইসরায়েলি পণবন্দীর বুলেটবিদ্ধ লাশ উদ্ধার করে ইহুদিবাদী সেনারা। তারা দাবি করে, মাত্র একদিন আগে এসব পণবন্দীকে হত্যা করেছে হামাস। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন অবশ্য বলছে, ইসরায়েলি হামলায় তারা নিহত হয়েছে। 6 পণবন্দীর লাশ উদ্ধার করার পর মাস ধরে হামাসের সঙ্গে যুদ্ধবিরতির চুক্তির দাবিতে আন্দোলনরত ইসরায়েলিরা তীব্র ক্ষোভে ফেটে পড়ে। তারা এসব পণবন্দীর প্রাণহানির জন্য একমাত্র দায়ী ব্যক্তি হিসেবে নেতানিয়াহুকে চিহ্নিত করে ঘোষণা করেন, ইসরায়েলি প্রধানমন্ত্রী যদি আরও বহু আগে যুদ্ধবিরতি চুক্তিতে সম্মত হতেন, তাহলে এসব পণবন্দীকে প্রাণ হারাতে হতো না, বরং আপোষে জীবিত অবস্থায় তাদেরকে মুক্ত করে আনা সম্ভব হতো। আজকের বিশ্ব সংবাদ এখানেই শেষ করছি।